প্রিয় দর্শক, আজ আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বাংলার রাজনৈতিক ইতিহাসের পাতায় আজ এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। 2026 সালের এই মে মাসের তপ্ত দুপুরে আমরা যে রাজনৈতিক পট পরিবর্তন প্রত্যক্ষ করেছি, তা কেবল একটি দলের ক্ষমতা থেকে অন্য একটি দলের হাতে যাওয়ার সাধারণ ঘটনা নয়, বরং এটি বাংলার কয়েক কোটি মানুষের পুঞ্জীভূত বেদনা, আকাঙ্ক্ষা এবং আগামীর এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নের সম্মিলিত প্রতিফলন। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আজ পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক নতুনত্ব আসতে চলেছে, তা আমাদের বাধ্য করে গভীর আত্মবিশ্লেষণে বসতে। কেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক কালজয়ী লড়াকু নেত্রীকে বর্জন করলেন, এবং কেনই বা তারা ভারতীয় জনতা পার্টির সোনার বাংলা গড়ার ডাকে অকুণ্ঠ সমর্থন জানালেন, তা নিয়ে আজ আমাদের দীর্ঘ পর্যালোচনার সময় এসেছে। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের কাহিনী বিশ্লেষণ করতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে গত 1.5 শতকের শাসনকালের প্রতিটি বাঁকে। 2011 সালে যে পরিবর্তনের জোয়ারে 34 বছরের বাম দুর্গের পতন ঘটেছিল, সেই জোয়ারে ছিল সাধারণ মানুষের অফুরন্ত আবেগ। কিন্তু কালক্রমে সেই আবেগ যখন অভ্যাসে, আর অভ্যাস যখন ঔদ্ধত্যে পরিণত হয়, তখনই পতনের বীজ রোপিত হয়। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের প্রধান এবং প্রথম কারণ হল প্রতিষ্ঠান বিরোধী তীব্র হওয়া। একটানা 15 বছর ক্ষমতায় থাকার ফলে সরকারের প্রতি মানুষের এক ধরনের স্বাভাবিক ক্লান্তি তৈরি হয়েছিল। কিন্তু এই ক্লান্তি ক্ষোভে পরিণত হলো তখন, যখন দুর্নীতির কালনাগিনী বাংলার প্রতিটি ঘরে ফনা তুলতে শুরু করলো। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার যোগ্য কর্মপ্রার্থীর চোখের জল বাংলার রাজপথকে সিক্ত করেছে। যখন দেখা গেল যে যোগ্যরা রাস্তায় বসে কাঁদছেন আর অযোগ্যরা টাকার বিনিময়ে সরকারি চাকরি পাচ্ছেন, তখন থেকেই বাংলার মধ্যবিত্ত সমাজ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল। এর সাথে যুক্ত হলো রেশন দুর্নীতি এবং কয়লা পাচার কাণ্ডের মতো একের পর এক কলঙ্ক। মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে সরকারের উচ্চপদস্থ কর্তা ব্যক্তি থেকে শুরু করে স্থানীয় স্তরের চুনুপুটি নেতা সবাই সাধারণ মানুষের হকের টাকা লুট করায় ব্যস্ত। পরাজয়ের দ্বিতীয় স্তম্ভটি হল তৃণমূলের অভ্যন্তরীণ সাংগঠনিক শিথিলতা এবং নিচুতলার নেতাকর্মীদের সীমাহীন দাপট। গ্রামীণ বাংলায় কাটমানি শব্দটি এক ভয়াবহ রূপ নিয়েছিল। জন্ম থেকে মৃত্যু প্রতিটি শাসাংশপত্র বা সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে স্থানীয় তৃণমূল নেতাদের যে তোলা দিতে হতো, তা সাধারণ দরিদ্র মানুষের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছিল। পঞ্চায়েত স্তরে গণতন্ত্রের কণ্ঠরোধ এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে প্রবণতা 2018 বা পরবর্তী সময়ে দেখা গিয়েছিল, তার প্রতিশোধ মানুষ 2026-এর ব্যালট বক্সে দিয়েছেন। বিশেষ করে সন্দেশখালির মতো ঘটনায় যেভাবে স্থানীয় দাপুটে নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠেছে, তা বাংলার মা বোনদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। মুখ্যমন্ত্রী নারী হয়েও কেন তার রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, এই প্রশ্নটি নির্বাচনের প্রতিটি ধাপে বিরোধীরা অত্যন্ত সফলভাবে তুলে ধরতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বচ্ছ ভাবমূর্তিও তার দলের নেতাকর্মীদের এই পঙ্কিলতাকে ঢেকে রাখতে পারেনি। মুসলিম ভোট ব্যাংকের ওপর তৃণমূলের যে একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানেও ফাটল ধরেছে।
আইএসএফ এবং বাম কংগ্রেস জোটের কিছু সক্রিয়তা এবং বিজেপির সুতীক্ষ্ণ মেরুকরণ কৌশলের ফলে তৃণমূলের নিশ্চিত ভোট ব্যাংক দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে, যার সরাসরি সুবিধা পৌঁছে গিয়েছে গেরুয়া শিবিরে। এখন আসা যাক বিজেপির এই অভাবনীয় সাফল্যের জয়যাত্রায়। বিজেপি কেন জিতল, এই প্রশ্নের উত্তরে কেবল হিন্দুদের তাস বা মেরুকরণের কথা বললে সত্যের অপলাপ হবে। বিজেপির জয়ের নেপথ্যে ছিল এক নিপুণ কারিগরি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ক্যারিশমা এবং তার সবকা সাথ সবকা বিকাশ এর মন্ত্র বাংলার মানুষের মনে এক নতুন ভরসা তৈরি করতে পেরেছে। কেন্দ্র সরকারের জনমুখী প্রকল্পগুলো যেমন পিএম কিষাণ সম্মান নিধি, আয়ুষ্মান ভারত বা উজ্জ্বলা যোজনা বাংলার প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপি সফল হয়েছে। রাজ্যের বঞ্চনার শিকার হওয়া কৃষকেরা যখন দেখলেন প্রতিবেশী রাজ্যের কৃষকরা কেন্দ্রের টাকা পাচ্ছেন অথচ তার রাজ্য রাজনীতির জাতাকলে পড়ে সেই সুবিধা থেকে বঞ্চিত, তখন থেকেই পরিবর্তনের সুর বেজে উঠেছিল। বিজেপি সফলভাবে এই ন্যারেটিভ তৈরি করতে পেরেছে যে বাংলার উন্নয়ন করতে হলে ডাবল ইঞ্জিন সরকারের কোনো বিকল্প নেই। দিল্লি আর কলকাতার মধ্যকার লড়াইয়ে শেষ পর্যন্ত বাংলার মানুষ দিল্লির উন্নয়ন মডেলকেই বেছে নিয়েছেন। বিজেপির এই জয়ের পেছনে আর এক বড় কারণ হলো বাঙালি অস্মিতা এবং সনাতনী সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন। বিজেপি বাংলার মনীষীদের আইকন হিসেবে ব্যবহার করে নিজেদের বহিরাগত তকমা ঘুচিয়ে দিতে পেরেছে। বিবেকানন্দ, সুভাষচন্দ্র বা শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে নিজেদের তুলে ধরে তারা বাঙালির আত্মসম্মানকে স্পর্শ করেছে। এর সাথে যুক্ত হয়েছে উগ্র তোষণ রাজনীতির বিরুদ্ধে মানুষের মনে জমে থাকা ক্ষোভ। বিজেপি সুকৌশলে বোঝাতে পেরেছে যে বর্তমান শাসনে হিন্দুরা নিজ ভূমে পরবাসী হয়ে পড়েছে। অনুপ্রবেশ এবং ডেমোগ্রাফিক পরিবর্তনের যে আশঙ্কা তারা প্রচার করেছে তা সীমান্তবর্তী জেলাগুলোতে দাবাল নলের মতো ছড়িয়ে পড়েছিল। এর ফলে এক বিশাল হিন্দু ভোট ব্যাংক দলমত নির্বিশেষে পদ্ম প্রতীকের নিচে এসে দাঁড়িয়েছে। এছাড়া বুথ স্তরে বিজেপির অদম্য সাংগঠনিক শক্তি এবং আরএসএস এর নিরলস প্রচার তৃণমূলের পেশি শক্তিকে মোকাবেলা করতে পেরেছে। ভোটারদের নির্ভয়ে বুথে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা তারা নিয়েছিল তা বাস্তবায়িত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় সহযোগিতায়। এই মহাবিপ্লবের পর এখন সকলের মনে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপি তাদের চিরাচরিত নিয়ম মেনে কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করে লড়াই করেছিল, কিন্তু এই বিশাল জয়ের পর এখন সেই মুকুট কার মাথায় উঠবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। রাজনৈতিক মহলের আলোচনায় প্রথম যে নামটি প্রবলভাবে উঠে আসছে তিনি হলেন শুভেন্দু অধিকারী। বর্তমান বাংলার রাজনীতিতে তিনি এক প্রবাদপ্রতিম পুরুষ। প্রবলভাবে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। বর্তমান রাজনীতিতে তিনি হচ্ছেন এক অন্যতম নাম। ভবানীপুর কেন্দ্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি প্রমাণ করেছেন যে তিনি কেবল মেদিনীপুরের নেতা নন, তিনি সমগ্র বাংলার জননেতা। তার প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিরোধী দলনেতা হিসেবে তার লড়াকু ভূমিকা তাকে মুখ্যমন্ত্রীর পদের সবচেয়ে যোগ্য দাবিদার করে তুলেছে। তবে বিজেপির অন্দরে আরও কিছু নাম ঘোরাফেরা করছে। সুকান্ত মজুমদারের মতো একজন মার্জিত এবং শিক্ষিত তরুণ নেতা যার ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ, তিনিও দিল্লির পছন্দের তালিকায় থাকতে পারেন। আবার বিজেপি যদি চমক দিতে চায় তবে তারা মধ্যপ্রদেশ বা
ওড়িশার মতো সম্পূর্ণ কোনো নতুন মুখ বা কোনো দক্ষ অরাজনৈতিক ব্যক্তিত্বকেও এই আসনে বসাতে পারে। তবে যেই মুখ্যমন্ত্রী হন না কেন, তার সামনের পথ হবে অত্যন্ত কণ্টকাকীর্ণ। বিজেপির এই নতুন সরকারের সামনে থাকবে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলার শিল্পায়ন ফেরানো, শিক্ষিত যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে প্রথম কাজ। পশ্চিমবঙ্গের ঋণের বোঝা পাহাড় সমান, সেই সংকট কাটিয়ে রাজ্যকে আর্থিক সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া নতুন মুখ্যমন্ত্রীর জন্য অগ্নিপরীক্ষার সমান হবে। বাংলার মানুষ আশা করছেন বিভেদ আর হিংসার রাজনীতি নয়, এবার সুশাসন আর উন্নয়নের রাজনীতি শুরু হবে।